যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, এসএফআই ডব্লিউটিআই সংঘাত, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ, গন্ডগোলের মাঝে পড়ে গুরুতর আহত এক অধ্যাপক। এসএফআই এর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ডব্লিউটিআই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ফেস্ট বানচালের চেষ্টা এসএফআই এর, এমনটাই পাল্টা দাবি ডব্লিউটিআই এর। ফ্যাকাল্টিতে প্রচার করছিল, সেই প্রচারকে ভিত্তি করে সায়েন্স ফ্যাকাল্টিতে দীর্ঘদিন ধরে ইউনিয়নে থাকা সংগঠন ডব্লিউটিআই, যারা এবং এদের আর্টসের এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে ভাইয়েরা আছে, এরা কিছুদিন আগে বাংলা ডিপার্টমেন্টের প্রথম বছর একটি ছেলেকে খুন করেছিল র্যাগিং করে, আপনারা সবাই জানেন। সেই খুনি সংগঠন এরা আজকে বলে এসএফআইয়ের বাচ্চাদেরকে ডেকে যে সায়েন্স ফ্যাকাল্টিতে কোনো রকম রাজনৈতিক প্রচার করা সম্ভব না, যাবে না, ডব্লিউটিআই করবে, অন্য কেউ করবে না। সেই জায়গা থেকে একটা সমস্যা শুরু হয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তারা অকথ্য ভাষায় আক্রমণ করে, আমাদেরকে লাঠি নিয়ে আসে। 3 ফ্যাকাল্টি থেকেই প্রায় আর্টস ফ্যাকাল্টিতে এক সময়ের ফ্যাস, এখন আফসা, যাদের নেতারা এই গোটা ঘটনার মূল অভিযুক্ত ছিল ওই এর আগের র্যাগিংয়ের ঘটনার, এরাও এখানে আসে, বাইরে থেকে লোকজন আসে এবং তারা বিভিন্নভাবে আক্রমণ করে। মহিলাদের ওপর বেধড়ক মারধর করা হয় এবং আমাদের আজকে বহু সাথী হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনা এই পরিসরে দাঁড়িয়ে প্রচণ্ড মর্মান্তিক, কারণ আমরা দেখেছি আইসিসি নির্বাচন হবে এই কথা ঘোষণা হওয়ার পর থেকেই এরা বলেছিল তারা কোনো রকম নির্বাচনে ইচ্ছুক নয়, এবং কখন কোনো সংগঠন ছাত্র নির্বাচনে ইচ্ছুক হয় না সে কথা আমরা জানি। সেই জায়গা থেকে নির্বাচন আটকানো এবং ক্যাম্পাসে একটা সন্ত্রাস তৈরি করা, এইটাই এই পরিস্থিতিতে মূল উদ্দেশ্য বলে আমরা মনে করছি। তারা যেভাবে এসএফআই এর লোকেদেরকে মারধর করেছে, এর প্রত্যাঘাত হবে নির্বাচনেই, এবং এসএফআই জানে যে কিভাবে নির্বাচনী লড়াইয়ের মধ্যে দিয়ে, কি করে মানুষের মধ্যে দিয়ে নিজের প্রত্যাঘাত করতে হয়। যথেষ্ট নিন্দনীয়। তার কারণ আমাদের ওপর যখন অ্যাটাক করা হয়, যখন এখানে একটা শান্তিপূর্ণ এখানে আলোচনা চলছিল, যেটা বলছিলাম আগে, যে সায়েন্স ইউনিটের এসএফআই আসলো, ঝামেলা শুরু করলো, এবং তারপর আর্টস ইউনিটের এসএফআই আসলো। এই পুরো ঘটনাটার মধ্যে গার্ডের ইনভলভ ছিল না, এবং যখন আমাদেরকে মারা শুরু হয় তখনও তারা ছিল না। তারপর আমাদের তরফ থেকে যখন প্রতিবাদ আসে, আমরা যখন বলি যে তাহলে এদেরকে স্টেটে নিয়ে যাওয়া, কথা বলা হোক, তখন এদেরকে সেফগার্ড করে জাস্ট বের করে দেওয়া হয় চার দিয়ে। আমার 3 বছর হলো ক্যাম্পাসে। 3 বছরে আমি যতবারই এরকম ইনসিডেন্ট দেখেছি, প্রত্যেকবারই দেখেছি তাদের পক্ষ থেকে ইনিশিয়েশন শুরু হয়, এবং তাদের পক্ষ থেকে বডি ল্যাঙ্গুয়েজগুলো এরকম মেয়েদেরকে যেভাবে মালাইন করে, মেয়েদেরকে যেভাবে মানে অঙ্গি ভঙ্গি করে, মানে প্রচন্ড ডিস্টার্বিং ব্যাপারটা। এসএফআই এর তরফ থেকে ছিল যে ডব্লিউটিআই এর যারা ছাত্র তারা গিয়ে তাদের মারধর করেছে, পাল্টা ডব্লিউটিআই এর যারা ছাত্ররা রয়েছে, পড়ুয়া রয়েছে, তারা অভিযোগ করছে এসএফআই এর বিরুদ্ধে, এবং সেই অভিযোগও একই যে এসএফআই তাদের উপর চড়াও হয়ে মারধর করেছে। দুই পক্ষের এই সংঘাতের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিতর আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যামেরা আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো, এখানে বিশ্ববিদ্যালয়ে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাদের ওপারে রয়েছেন এসএফআই এর কর্মীরা, আর ঠিক এই পাশে আমার সামনে যে জটলা রয়েছে সেখানে ডব্লিউটিআই এর কর্মীরা। দুই পক্ষকে আলাদা করে রেখেছেন এই নিরাপত্তা রক্ষীরা, এবং দুই পক্ষে এখনো বিশ্ববিদ্যালয়ে রয়েছেন উত্তপ্ত পরিস্থিতি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু প্রশ্ন একটাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার এই ধরনের সংঘাত, এই ধরনের গণ্ডগোল আর কতদিন চলবে, কবে সুস্থ পঠন পাঠনের পরিবেশ ফিরবে, সেই প্রশ্নই কিন্তু করছে সাধারণ ছাত্রছাত্রীরা। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে প্রতিদিন ভট্টাচার্য, এবিপি আনন্দ, যাদবপুর। আর পিছোচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল 28 ফেব্রুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করে তালিকা প্রকাশ করা যেতে পারে। প্রধান বিচারপতি বলেন, তাদের একমাত্র চিন্তার বিষয় হলো কিভাবে নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর কাজ শেষ করা যায়। আর পিছবে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28 ফেব্রুয়ারি। শুক্রবার তা স্পষ্ট বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। 3 দফা পিছলো, এই নিয়ে 3 দফা পিছিয়ে 28 তারিখ। অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু এই অসুবিধা হয়নি। বিজেপি বিরোধী সরকার বলে যারা পরিচিত সেখানেও ভোটার লিস্টে কাজটা এগোচ্ছে, আর আমাদের বিজেপির বিরোধী সরকার বলে কি বিজেপির পারপাস সার্ভ করতে গিয়ে তালগোল পাকাচ্ছে। 28 তারিখে কি পুরো ভোটার লিস্ট বেরোবে, নির্ভুল ভোটার তালিকা? যদি বার করতে না পারে তাহলে ভোটের দিনক্ষণ নিয়ে সমস্যা আসবেই। 14 ফেব্রুয়ারি এসআইআর শুনানি শেষ হয়েছে। 21 ফেব্রুয়ারি ইআরও এবং এইআরওদের স্ক্রুটিনির সময়সীমা শেষ হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 30 লক্ষের বেশি ভোটারের স্ক্রুটিনি এখনও বাকি রয়েছে। প্রায় 20 লক্ষ ভোটারের সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইআরওরা। 4,66,323 জন ভোটারের তথ্য এখনও জেলা শাসকদের কাছে যাচাই বাকি রয়েছে।
এই অবস্থায় বারবার প্রশ্ন উঠছিল, শেষ অবধি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তো? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ফের পিছবে না তো? এই প্রেক্ষাপটে শুক্রবার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বলেন, আমরা আশা করি আপনারা সকলেই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, তারাও চান সময় মতো এসআইআর শেষ হোক। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, তাদের 95% কাজ শেষ। তারা 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিতে পারেন। বাকি 5% কাজ শেষ করে সাপ্লিমেন্টারি তালিকা পরে প্রকাশ করা যেতে পারে। কমিশনের এই বক্তব্যে প্রথমে আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, দুভাগে ভোটার তালিকা প্রকাশ করা হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কিন্তু এই আপত্তি খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আমাদের একমাত্র চিন্তার বিষয় হল নির্ধারিত সময়সীমার আগে এসআইআর এর কাজ শেষ করা। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমাদের নির্দিষ্ট দিনে ভোটার তালিকা প্রকাশ করতে দিন। মনোনয়ন জমার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম ঢোকানো যায়। এরপরই নির্বাচন কমিশনকে সেই নির্দেশ দেয় আদালত। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি এরাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। কমিশন যদি করতে পারে করবে, আর যদি জাস্টিস কালকে মিটিং আছে চিফ জাস্টিসের ক্যালকাটা হাইকোর্টে, সেখানে তারা মিটিং করে দেখবে। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে তাদের সিদ্ধান্তই ফাইনাল। তারা যতক্ষণ না এই কাজটা কমপ্লিট করবে, নির্বাচন কমিশন কি করে করবে? নো এসআইআর নো ভোট, কিভাবে তালিকা তৈরি করবেন কি করবেন সেটা নির্বাচন কমিশন বুঝবেন। আর এর জন্য যদি বিলম্ব হয় তাহলে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে ঠিক সময় এসআইআর না হওয়ার জন্য, এবং তার জন্য যদি কোনো সাংবিধানিক সংকট তৈরি হয় সেটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মার্চ মাসের শুরুতে ফের এই মামলার শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। এসআইআর এর শুনানি চলাকালীন এভাবেই দুপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি আরও বলেছেন, রাজ্যের নির্বাচিত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে যাতে জট কাটানো যায়। পাশাপাশি শুক্রবারের শুনানিতে অফিসার নিয়ে সংঘাত প্রসঙ্গেও মুখ খোলে সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতি বলেন, এত হইচই কেন আমরা বুঝতে পারছি না। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুনে প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। রাজ্যের নির্বাচিত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এরপর বিচারপতিরা কিছুটা কঠোরভাবেই বলেন, আমি আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। যদি আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না। যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? এর আগে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে আর্জি জানান, রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনও রোল অবজারভার নিয়োগ করছে। ইআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা ভোটারদের নথি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। কমিশনের তরফে পাল্টা দাবি করা হয়, রোল অবজারভাররা প্রথম থেকেই রয়েছেন। দুপক্ষের এই সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি বলেন, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়। শেষ অবধি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। এসআইআর প্রসঙ্গে রাজ্য সরকার বারবার অভিযোগ করেছে, এরাজ্যে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সেই অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে নাম বাদ গেছে 7.6%, যা অন্য রাজ্যের তুলনায় অনেক কম। পশ্চিমবঙ্গের তুলনায় দ্বিগুণ নাম বাদ গেছে গুজরাতে। এই মামলার পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।